নমস্কার, CNN 24 সংবাদে আমি মৌটুসী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচরের দাস কলোনিতে দুঃসাহসিক চুরির ঘটনা, বাড়ির দরজা ভেঙে লুটপাট। অবশেষে গ্রেফতার ট্রেডিং কেলেঙ্কারির মাস্টারমাইন্ড জয়দীপ। মাদক সেবনকারীর দলবদ্ধ আক্রমণের শিকার পিতা ও পুত্র, এসএসপির সঙ্গে সাক্ষাৎ। ব্যাংকে কষ্টার্জিত টাকা জমা রেখে সাইবার ক্রাইমের শিকার হলেন এক ব্যক্তি, উধাও 64,499 টাকা। এবারে সংবাদ বিস্তারিত। শিলচরের দাস কলোনিতে মঙ্গলবার রাতে কোয়ালিটি গ্রাফিক্সের স্বত্বাধিকারী পিনাকি দাস ও তার স্ত্রী সৃষ্টি নৃত্য একাডেমির অধ্যক্ষা মৌমিতা বিশ্বাসের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে। বুধবার সকালে প্রেসের কর্মরত কর্মীরা রোজকার মতো দোকানের দরজা খুলতে গিয়ে দেখেন দরজাটি ভিতর থেকে গ্রিল বন্ধ। সন্দেহজনক পরিস্থিতিতে তারা উপরে উঠে দেখেন ঘরের দরজা ভাঙা, ভিতরে আসবাবপত্র ছড়ানো এবং গডরেজ আলমারি ভেঙে ফেলা। ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা তৎক্ষণাৎ মৌমিতা বিশ্বাসকে ফোন করে বিষয়টি জানান এবং ঘরের ভিডিও করে পাঠান। সঙ্গে সঙ্গে রাঙ্গেরখাড়ি থানাকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। কর্মীরা জানান বাড়ির মালিক মৌমিতা বিশ্বাস ও পিনাকি দাস গয়া ঘুরতে গিয়েছেন। চোরেরা কি কি লুট করেছে তা এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করে ঘটনার খোলাখুলি করার চেষ্টা করছে। প্রথম আমি অফিসতে করি সকালে 11:30 বাজে আইসি, আওয়ার পরে অফিস এখানে শাটারটা খুলছি, খোলার পরে দেখছি ভিতর দিকে লক লাগাচ্ছে, লক লাগায় টান দিতে সময় এটা খুলছে। খোলার পরে দাদা কথা আছে সকালে প্রথম ঘরটা চেক করা লাগেছে, আমি লক লাগাই দেখে একটু মনসন্দেহ দিছে, এটা ভিতর দিকে লক লাগে। তারপরে আমি উপরের দিকে আইসি, আওয়ার পরে দেখি এটা দরজা খোলা। তারপরে তার বাসাতে একজন কাজের মানুষ আছে, রান্না হয়, তাই না আমার লগে লগে আইসি, মানে দুইজনে একলগে আইসি। আবার তাই দেখছে, দেখার পরে আমি দেখছি দরজা খোলা। তারপর দাদারা ফোন করছে, দাদারা ফোন করার পরে দাদা বলছে ঘরে ঢুকিয়া ভিডিও করিয়া দেখা হবে। আমি ভিডিও মানে তারা আমি সকালে দেখে গেছি, ঠিক আছে সকালে ঠিক আছে। আমি 7টায় গেছি, স্টাফ আরেকজন আসছিল মোটামুটি, টাইম 6টার সময় গেছি, এটা অনুমানিক করতে পারতাম না। আপনারা কি মনে হয় এটা স্থানীয় চোর না বাইরের ছিল? এটা সঠিক করতে পারতাম না। তবু আন্দাজে কিতা বলবো চোর দোকান এখানে জানাশোনা চোর সবকিছু জানে তারা, যে আজকে যে বাসাত নাই যে এটাই তারা জানে। আনতে তো কেউ তো জানেন তো দাঁড়িল না, তারা জানা হবে কি তারা গত এক সপ্তাহ থেকে নাই বাড়িতে, তারা জানছে যে তারা বাসাত নাই, তারা বাইরে গেছে। আর ইয়ার পুলিশ প্রশাসন আইছিল, তারপরে সব রিপোর্ট দেখিয়া সব গেছে। বরাক উপত্যকার বহুল আলোচিত ট্রেডিং কেলেঙ্কারি ঘটনায় আরও এক মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম জয়দীপ দত্ত, বাড়ি শ্রীকুনার প্রথম খণ্ড এলাকায়। মঙ্গলবার রাতে তারাপুর পুলিশ তাকে গ্রেফতার করে। বুধবার তারাপুর টাউন আউটপোস্টে কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পল সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান। অভিযুক্ত জয়দীপ দত্তের বাড়ি শিলচর থানা এলাকার শ্রীকুনা প্রথম খণ্ডে। অভিযোগ অনুযায়ী প্রায় 1.5 বছর আগের শেয়ার মার্কেট অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে তিনি বিভিন্ন কৌশলে একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় 37 লক্ষ টাকা সংগ্রহ করেন। এদিকে ভুক্তভোগীদের থেকে আরও জানা যায়, অভিযুক্ত জয়দীপ দত্তের বিরুদ্ধে বরাক উপত্যকার 3 জেলা থেকে কোটি কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ রয়েছে। গত 1.5 বছর থেকে এভাবে প্রায় 15 থেকে 20 কোটি টাকা আত্মসাৎ করে জয়দীপ। অভিযোগ টাকা নেওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি। अमाउंट जो है कंप्लेन के हिसाब से अभी तक हमें मिला है कि इसने लगभग 35 से 40 लाख के बीच लोगों का अभी तक जितना हमें कंप्लेन मिला है उस हिसाब से 35 से 40 लाख के बीच अभी तक
फ्रॉड हो चुका है। और लेकिन जो अगर हम एक 2-3 साल से ज़्यादा का पीरियड अगर लेंगे तो ये अमाउंट लगभग 15 से 20 करोड़ के बीच में जाएगा। तो जिसका पैसा मतलब वो मिल नहीं रहा था, उन लोगों ने पहले कंप्लेंट किया है हाँ, श्रीकुना एरिया से। नहीं, एरिया वाइज अलग अलग जगह हैं। बराक वैली से कई जगह से लोग हैं, क्योंकि ये व्यक्ति अलग अलग जगह पे जाके रहा होगा, वहाँ अलग अलग तो जगह इनके साथ जाके और भी कोई है या अकेले? हाँ, वो इनका अभी हमें इंटरोगेशन करना बाकी है, तो इसलिए आज हम इन्हें कोर्ट में फॉरवर्ड करके इनका फर्दर इंटरोगेशन करेंगे और कौन कौन लोग और इन्वॉल्व हैं, क्योंकि ये एक कुछ सिंडिकेट टाइप का भी हो सकता है कि ये एक डिस्ट्रिक्ट में ही चल रहा है या अदर डिस्ट्रिक्ट में ही चल रहा है या अदर स्टेट्स में भी चल रहा है। ऑनलाइन ट्रांजैक्शन हुआ है सर? ये हम विक्टिम्स लोगों से पूछताछ जितना किए हैं तो उन लोगों ने बैंक ट्रांजैक्शन से भी पैसे दिए हैं, ऑनलाइन ट्रांजैक्शन से भी पैसे दिए हैं, कुछ लोगों ने कैश में भी दिए हैं, चेक में भी दिए हैं। तो अलग अलग मोड ऑफ पेमेंट्स हैं और इसके लिए इन्वेस्टिगेशन के लिए भी थोड़ा अभी टाइम लगेगा, तो हम डिटेल इन्वेस्टिगेशन करके ही फर्दर आपको अपडेट देंगे। ये अपना ग्रेजुएशन कंप्लीट करने के बाद कुछ ट्रेडिंग वगैरह का ट्रेनिंग करके कुछ कोर्स दिखा के फिर लोगों को जो किया है कि ये ट्रेडिंग करते हैं, उसके बाद इनको बेनिफिट होता है, फिर उसके बाद ऐसे लोग कुछ 4-5 लोगों को और बेनिफिट दिला के मतलब एक शो हो जाता है कि मैं कई लोग को बेनिफिट दिला चुका हूँ। तो जब आप 4 लोग को बेनिफिट दिला देते हैं तो उसके बाद 10 लोग और आते हैं कि हमको भी बेनिफिट दिला दीजिए। ये वही एक मोडस ऑपरेंडी है। कुछ महीने पहले जो सुमी बोरा के केस में आया था एक ट्रेडिंग का जो गुवाहाटी से, इनके साथ कुछ लिंक वगैरह? वो लिंक अभी एस्टेब्लिश करना पड़ेगा, वो लिंक है या नहीं, तो वो इन्वेस्टिगेशन में आगे ही पता चल पाएगा। নিষিদ্ধ মাদক সেবনকারীদের দ্বারা দলবদ্ধ আক্রমণের শিকার হওয়া ব্যবসায়ী পিতা ও পুত্র শেষ পর্যন্ত শ্রীভূমি জেলার সিনিয়র পুলিশ সুপার লীনা দোলের সঙ্গে সাক্ষাৎ করেন। মাদককারীদের নিষিদ্ধ মাদক সেবন করতে বাধা দিতে গিয়ে কিভাবে তারা দলবদ্ধভাবে আক্রমণের শিকার হন তা নিয়ে সব কথা সিনিয়র পুলিশ সুপারের কাছে খুলে বলেন তারা। গত শুক্রবার 17 তারিখ রাত 7:30টার সময় আমার একটা সেলুন আছে কুলুমি স্কুলের সামনে, এখানে আমরা ওদের সময় ডাস খাইয়া তারা টাকা পয়সা শুরু করি, ক্যাশ থেকে আমরা গুহাতে শুরু করি। ডাসটা খায় ঘুরে গেছে। এদের নামটা কি? এদের নাম হলো আব্বাস উদ্দিন আর জামাল উদ্দিন, সাজুদ্দিন উদ্দিন আর একবাল উদ্দিন। কয়জনের নাম আমি জানি, আর আরও কয়জনের নামটা জানি না, মুখ দিলে একটা ডাক্তারের কুটাই আমি দিছি। তারপর তারা এই হয়েছে যে তুমি ডাক্তারের ওখানে কুটাই গা, তুমি এদিকে গুন্ডাবো নিয়ে গেছো নি। আবার কিটা হয়েছে বা আমার টাকা পয়সা শুরু করি না, আমি একটা কুটা মারি ছেড়ে দিচ্ছি। নেক্সট এলাকা ঘটনা আমি ঠাট করবো, ঠাট করার একটা শিখাই দেবো, নাকুন লেভেল তোমার বাবা আসলা। আর বাবা তখন মাছ কইছে যে তুমি আসছিলে নাকুন খালে লেভেল করতে পারছে কিটা হচ্ছে। ও বাবার লোক একটা কুটাকুটি আরম্ভ করছে, তখন কজনে সরাই দিয়েছে তারা। তখন আমরা নিজাম করে তারা গাবে বিচার দিচ্ছি, তাই আমি বিচার দেখে দিচ্ছি, আমরা মাতিছি নাকি। 2 ঘন্টা পরে তারা দলবল ইয়া আপনার বাপ ছেলেরে মানে গাল ওষুধে আঘাত করছে। অচিরে মাদককারীদের আটক করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সিনিয়র পুলিশ সুপারের কাছে আবেদন জানান তারা। অতি শীঘ্র এ ব্যাপারে যথোচিত ব্যবস্থা গ্রহণ করবেন বলে সিনিয়র পুলিশ সুপার তাদের আশ্বাস দেন। ঘটনা নিয়ে মিডিয়ার সামনে আক্রান্ত ব্যবসায়ী পুত্র উল্লেখ করেন, 8 খরা আবার রক্তবাড়িতে একটা দৌড় মারছে। দৌড় মারতে আবার লেমা টানার সেকেন্ড ইনচার্জ জন্টু শর্মার আমি ফোন করছি, তাই দৌড় গেছেন ইনকাউরি হচ্ছে আসামি পাইছি না। তারপরে বিগত হয়ে গেছে 14 দিন, একটা দৌড়া হচ্ছে একটা আসামটা বাকি আসামটা তুলে হয় না। আমরা বহুত বা ঠাড়াট গেছি, যাওয়ার তারা হয় আসামি পায় না, লোকেশন পায় না, ওরকম খালি হয় আপনার ওরকম করে বই ঠাড়া ঠাড়া ঘুরে ঘুরে আজকে আমরা সব এখানে আইসি এসপি ম্যাডাম বলে আমরা উচিত বিচার পেতাম। আজকে আমরা সব ওখানে আইসি যে আমরা উচিত বিচার পেতাম। তোমার বাবার নামটা কি? বাবার নাম সুধীর চন্দ্র, আমার নাম অমৃত চন্দ্র। কতদিন ছিলেন এরা? ড্রাগস কোর্ট যারা কতদিন ছিলেন? 15 দিন। কতদিন ধরা পড়েছে? একজন ধরা পড়ছে। ব্যাংকে জমা টাকা রেখে সাইবার ক্রাইমের শিকার হলেন এক ব্যক্তি। পেশায় গাড়ি চালক আব্দুল করিম লস্করের বাড়ি শিলচর থানার অধীন রংপুর পার্ট 2-তে। কোনো ধরনের ওটিপি, পিন, পাসওয়ার্ড বা কোনো গোপনীয় ব্যাংকিং তথ্য কারোর সাথে শেয়ার না করেও আব্দুল করিম ব্যাংকের জমা টাকা খোয়ালেন। এ মর্মে তিনি কাছাড়ের সাইবার ক্রাইম শাখার পুলিশ সুপারের কাছে একটি আবেদন জানিয়েছেন। এতে তিনি জানান তার এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার 10630000028499 থেকে প্রতারণামূলকভাবে 64,499 টাকা গায়েব হয়ে যায়। 3 বার 20,000 টাকা, একবার 2,999 টাকা এবং আরেকবার
1500 টাকা, সর্বমোট 64,499 টাকা তার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যায়। আমার রংপুর বাসা, আমার এইচডিএফসি অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট থেকে আমার টোটাল অ্যামাউন্ট একজনে ফোন করছিল। ফোন করার পরে কইছে ফাস্টিক রিচার্জ আছে নি, আমি বলছি না ফাস্টিক রিচার্জ নেই চাইয়ে। তারপরে আপনার আধা ঘন্টা পরে আমার হোয়াটসঅ্যাপ কল করছে। কল করার পরে আমি ইচ্ছা করে খাটিয়ে দিছি। তারপরে আরও আধা ঘন্টা পরে মোবাইল পুরো হ্যাক মারিছে। হ্যাক মারার পরে যে আমার অলরেডি অ্যাকাউন্ট এইচডিএফসি সেভিং অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট থেকে 64,499 টাকা তারা রাত্রে 12টার সময় লইয়া গেছে। তারপরে আমি এইচডিএফসি ব্যাংকও গেলাম, যাওয়ার পরে তারা আমার কোনো বার্তা দিছে না, খালি স্টেটমেন্টটা দেখাইবার দিচ্ছে। তারপরে আমি ক্রাইম ব্রাঞ্চে একটা এফআইআর করছি, তারা আমার সান্ত্বনা দিচ্ছে 10 দিন করে। তারপরে আমি গরিব মানুষ, আমি এসপি মহোদয়ের সামনে আমি কইলাম যে আমি গরিব মানুষ, আমারে টাকাটা পাওয়াইয়া দেন। আর ডিসি ছাত্র কইয়ার আমার টাকাটা যাতে, আমি গরিব মানুষ, আমার টাকাটা ব্যাক করাইবার প্ল্যান করিয়া দিন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আব্দুল করিম লস্কর জানান, গত 26শে এপ্রিল 64,499 টাকা ডেবিট করা হয়েছে। পরে যাচাই করে দেখেন যে লেনদেনগুলো ইউপিআই এর মাধ্যমে প্রতারণামূলকভাবে করা হয়েছে। তার সন্দেহ হচ্ছে যে 9242472976 এবং 7778870211 নম্বরধারী অজ্ঞাত ব্যক্তিরা তার অ্যাকাউন্টটি হ্যাক করে অপব্যবহার করেছে। ওই দিন অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হবার আগে মোবাইলে দুবার ফোন এসেছিল, একবার ভয়েস কল এবং আরেকবার হোয়াটসঅ্যাপে আসে। ফোনে তাকে টোল গেটের ফাস্ট্যাগ রিচার্জ করার জন্য বলা হয়। এর জবাবে তিনি কোনো ধরনের রিচার্জের প্রয়োজন নেই বলে ফোন কেটে সুইচ অফ করে দেন। আব্দুল এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান তিনি। আপনার মানে টাকাটা মানে কিসের লিগা, কি ফোন করে কি কইছে আপনারে? কইছে যে আমার রিচার্জ অলরেডি ফাস্টিক রিচার্জ শেষ হয়ে গেছে, গাড়ির ফাস্টিক রিচার্জ টোল গেটের, হ্যাঁ টোল গেট। তারপরে আমার রাত্রে 12টার সময় আমি ঘুমাইছি, অলরেডি সকালে উঠে দেখি সারা পয়সা লইয়া গেছে। কয় তারিখ? 26 তারিখ রাত্রে 12টার সময়, 26 তারিখ সকালে ফোন আইছে, 26 তারিখ 7টার সময় ফোন আইছে, সন্ধ্যাবেলা প্রথম ফোনটা আইছে। প্রথম যখন আধা ঘন্টা পরে আইছে। আর টাকাগুলা কখন কাটিয়ে আনিছে? রাত্রে 12:45 কাটিয়ে আনিছে। ব্যাংকে কিটা কইছে আপনারে? ব্যাংক তো আমার কোনো রেসপন্স দিছে না। আমি জিএম স্যারের কাছে কথা কইছি, জিএম স্যারে আমার কোনো গুরুত্ব দিছে না। তারপরে আমি ব্যাংকে গিয়ে আমার একটা স্টেটমেন্ট বা করিয়া আমি আমার নিজে লইয়া আইয়া। কোন ব্যাংক? এইচডিএফসি শিলচর, এইচডিএফসি গীতাঞ্জলির নিচে ব্যাংক, এইচডিএফসি ব্যাংক। আপনি পেশায় গাড়ি চালান? বহুত পেশারে আছে। আমি করেন সার্ভিস কি করেন? আমি টাইপিং করি, গাড়ি চালান। চ্যাংকরি রোডের নিউ ভকতপুরের রাস্তার জরাজীর্ণ অবস্থা বর্ষার সময় চলাচলকারীদের জন্য মহা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিজেপি সরকার ও সরকারি পূর্ত বিভাগের সড়ক উন্নয়নের প্রকল্পের নামে এই রাস্তাটি উদ্ধার না হওয়া স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ক্রমাগত ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়রা জানান, বৃষ্টির সময় রাস্তাটি পানির সাগরে পরিণত হয়ে যায়, যাতে যানবাহন আটকে যাচ্ছে এবং পথচারীরা কাদায় হোঁচট খাচ্ছেন। প্রতিবাদের পরও কোনো উন্নতি হয়নি। সরকারের অবহেলা আমাদের জীবনকে অসহ্য করে তুলেছে। অনেকবার স্থানীয় সংগঠন ও বাসিন্দাদের প্রতিবাদ সত্ত্বেও পূর্ব বিভাগের সড়ক বিভাগ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই অবহেলার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন বিপর্যস্ত হয়েছে। স্থানীয়রা এখন উচ্চপদস্থ কর্তৃপক্ষের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন। রাস্তার অবস্থা, হ্যাঁ, এইদিকে কালভার্ট আছে, ড্রেন আছে, এইদিকে ড্রেন নাই। কোন দেশ, কোন পৃথিবীর কোন দেশও আছে এইরকম রাস্তা? হ্যাঁ, রাস্তার মাঝে একদিকে ড্রেন থাকে, একদিকে ড্রেন থাকে না। ও রাস্তা খাইলাম, ড্রেন নাই। এখানে স্কুল কলেজ সবটা আছে, কিন্তু এইদিকে গিয়া হারিয়া কয়জন পড়ে আর কয়জন বালা থেকে যায়। গাড়ি এটা বেজান পড়ে, উল্টি যায়। টুকটুকিতে আর কোনো কথাও নাই। আর মানুষ যেন পড়ে, আর ছাত্রছাত্রী এটা উঠিয়া ফড়িয়া দৌড়িয়া যায়। এই রাস্তার কতদিন হয়েছে? রাস্তার 1 বছর হয়েছে, 1 বছর পুরো হয়েছে। এই অবস্থা। এই অবস্থা। আপনার নাম?
আমার নাম পরিতোষ সিনহা। এটা নিউ বগত সেঙ্কুরি রোড। তারপর শিববাড়ির সড়কের নির্মাণ কাজ চললেও এলাকার যাতায়াত ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। রাস্তার বেহাল অবস্থার জেরে চরম দুর্ভোগের মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, রাস্তার বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যে কোনো যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে জেলা প্রশাসন ও পূর্ত বিভাগকে বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি এলাকাবাসীর। স্থানীয়রা জানান, বাইক ও অটোরিকশা তো দূরের কথা, জরুরি পরিষেবা গাড়ির অ্যাম্বুলেন্সও এলাকায় প্রবেশ করতে পারছে না। ফলে অসুস্থ ও প্রবীণদের জন্য পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে। বাইক, স্কুটি, অটো প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। এদিকে সমস্যার দ্রুত সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। তাদের স্পষ্ট বক্তব্য, আগামী 10 দিনের মধ্যে রাস্তার অবস্থা উন্নত না হলে তারা পথ অবরোধ সহ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। এর জন্য জেলা প্রশাসন ও পূর্ত বিভাগকেই দায়ী করা হবে বলে জানানো হয়েছে। এলাকাবাসীর একমাত্র দাবি, অবিলম্বে রাস্তা নির্মাণ সম্পূর্ণ করে স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা পুনরুদ্ধার করা হোক। আজকে CNN24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।